আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, এইচএসসি ফিজিক্সের 2025 সালের বোর্ড কোশ্চেন সমাধান সিরিজে আজকে আমরা এইচএসসি ফিজিক্সের ফার্স্ট পেপার চ্যাপ্টার নাম্বার 6 মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ে ময়মনসিংহ বোর্ড 2025 সালের এই কোশ্চেনটা সলভ করব। তো কোশ্চেনটা আমরা বোর্ডের কোথাও অ্যাড করে দিব। তো আমরা কোশ্চেনটা পরে উত্তর করা শুরু করি। বলছে একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 64 ও 9 গুণ। একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 64 ও 9 গুণ। বলছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ এত এবং মুক্তিবেগ এত। ওই গ্রহের পৃষ্ঠ হতে একটি কৃত্রিম উপগ্রহ, ওই গ্রহের পৃষ্ঠ হতে, কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে না, ওই গ্রহের পৃষ্ঠ হতে একটি কৃত্রিম উপগ্রহকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। চলো গ নাম্বারে কি বলছে। বলছে গ্রহটির পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে। তাহলে দেখো আমাদের পৃথিবীর ভর ধরলাম এম, ধরে নিতে পারো যে ধরি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ জি সমান সমান জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এই এমটা কি? পৃথিবীর ভর, আর আর দ্বারা আমরা পৃথিবীর ব্যাসার্ধ বুঝতে পারতেছি। আর অন্য গ্রহের অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম সমান সমান জি এম, ছোট হাতের এম দেই, ডিভাইডেড বাই এম দিলাম ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে অন্য গ্রহের। তাহলে এখন অন্য গ্রহের ভর হচ্ছে ছোট হাতের এম, অন্য গ্রহের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর। এখন কি বলছে? পৃথিবীর ভর আর ব্যাসার্ধ, একটি গ্রহের ভর আর ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 64 আর 9 গুণ। তাহলে ওই গ্রহের ভর পৃথিবীর ভর এর 64 গুণ, ক্যাপিটাল এম। ওই গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 9 গুণ। আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণ দিয়ে দিছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে বলছে। এখন আমাদের কি করতে হবে? দুটো সমীকরণ নিয়ে ভাগ করতে হবে। এখন অনেকেই চিন্তা করতে পারে যে স্যার আমি কেমনে বুঝবো, যে ভাই আমি এখানে কেমনে বুঝবো যে দুটো সমীকরণ এনে ভাগ করতে হবে? দেখো এই যে একটা গ্রহের ভরের সাথে আর একটা গ্রহের ভরের যে তুলনা করছে, কে কার কত গুণ, ব্যাসার্ধ তুলনা করছে কে কার কত গুণ। এখন এই কে কার কত গুণ এটা দুটো সমীকরণকে ভাগ না করলে কখনোই বোঝা যায়। তাহলে যেহেতু বলে দিচ্ছে অমুকের এত গুণ, তাহলে আমাকে এখান থেকে ধারণা করে নিতে হবে যে সমীকরণের মাধ্যমে আমাদের কি করতে হবে বলতো, দুইটা রাশিকে তুলনা করতে হবে। তাহলে এখন আমরা একটু 2 নাম্বার সমীকরণ ভাগ 1 নাম্বার করি। তাহলে জি প্রাইম ডিভাইডেড বাই জি ইকুয়ালস টু জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার, ভাগ চিহ্নকে গুণন দিয়ে উল্টাই দিলে আর স্কয়ার উপরে জিএম নিচে, এটা কাটা। এখন দেখো তো ছোট হাতের এম হচ্ছে 64 ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ছোট হাতের আর হচ্ছে 9 আর তারপরে স্কয়ার ইনটু আর স্কয়ার ডিভাইডেড বাই এম। তাহলে এই এম কাটা, আর এখানে হচ্ছে 64 ইনটু আর স্কয়ার বা 64 আর স্কয়ার লিখি ইনটু 81 আর স্কয়ার। তাহলে এটা কাটা। তাহলে কি থাকলো? 64 ডিভাইডেড বাই 81। তাহলে এখান থেকে জি প্রাইম সমান সমান আমরা কি লিখতে পারি? জি প্রাইম সমান সমান লিখতে পারি 64 ডিভাইডেড বাই 81 ইনটু জি এর মান 9.8। দেখি তো কত আসে। 64 ডিভাইডেড বাই 81 ইনটু 9.8, 7.7432। তাহলে 7.74 পর্যন্ত লিখলেই হয়। 7.7432, তাহলে 3 পর্যন্ত লিখি, মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। তো গ নাম্বার আশা করি বুঝতে পারছি। তো চলো আমরা ঘ নাম্বারের দিকে চলে যাই। তো ঘ নাম্বারে কি বলছে? কৃত্রিম উপগ্রহটির চূড়ান্ত পরিণতি কি হবে? কোন কৃত্রিম উপগ্রহ? ওই যে একটা কৃত্রিম উপগ্রহ আর একটা গ্রহের পৃষ্ঠ থেকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আমরা বেশ কয়েকটা বিষয় জানি যে কোনো বস্তুর বেগ যদি মুক্তিবেগ এর, ওই গ্রহের মুক্তিবেগের √2 ভাগের 1 ভাগের থেকে কম হয় তাহলে একটা ঘটনা ঘটে। তার বেগ যদি মুক্তিবেগের √2 ভাগের 1 ভাগের সমান হয় তাহলে একরকম ঘটনা ঘটে। যদি ওই গ্রহের বেগ মুক্তিবেগের √2 ভাগের 1 ভাগের থেকে বেশি কিন্তু মুক্তিবেগের থেকে কম তাহলে এক ধরনের ঘটনা ঘটে। মুক্তিবেগের সমান হলে এক ধরনের ঘটনা ঘটে, মুক্তিবেগের বেশি হলে এক ধরনের ঘটনা ঘটে। তাহলে এই জিনিসগুলো আমরা একটু দেখবো যে আগে ওই বস্তুর বেগটা কত এবং ওই গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ কত। তো দেখো ওই বস্তুর বেগ তো দেওয়াই আছে, কৃত্রিম উপগ্রহকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে ওই গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ নির্ণয় করি। ওই গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ, তাহলে মুক্তিবেগ ভিই সমান সমান লেখা যায় √2g ইনটু আর। আর হচ্ছে ওই গ্রহের ব্যাসার্ধ। তাহলে ওই গ্রহের ব্যাসার্ধকে যেহেতু আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করছি, তাহলে আমরা এই সূত্র লিখে দেব। এখন এই জি প্রাইম হচ্ছে ওই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণটা দেয়া আছে। এখন ওই গ্রহের মুক্তিবেগ হচ্ছে ভিই প্রাইম, আর পৃথিবী পৃষ্ঠের মুক্তিবেগ, পৃথিবীর পৃষ্ঠে মুক্তিবেগ ভিই হলে ভিই সমান সমান লিখতে পারি
2g ইন্টু পৃথিবীর ব্যাসার্ধ r। এখন এই দুইটা সমীকরণকে আমরা তুলনা করি, তাহলে VE প্রাইম ডিভাইডেড বাই VE, তাহলে VE প্রাইম ডিভাইডেড বাই VE হচ্ছে রুট ওভার 2g প্রাইম r ডিভাইডেড বাই রুট ওভার 2g, আচ্ছা এটা তো ছোট হাতের r ছিল, আর অনেকে কি করে রুট রুট কেটে যায়, রুট এবং রুট কেটে দেয়, রুট রুট কিন্তু কখনো কাটা যায় না, রুট কখনোই কাটা যাবে না। তাহলে এই দুইটার উপরে যেহেতু রুট ওভার আছে, তাহলে আমরা একসাথে টোটালটার উপরে একটা রুট ওভার দিতে পারি। তাহলে এখন দেখো 2 আর 2 কাটা, এবার দেখো এখানে কি আছে রুট ওভার জি প্রাইম, জি প্রাইমের মানটা আমরা বের করছি 7.743 ইনটু এই ছোট হাতের r, মানে ওই গ্রহের ব্যাসার্ধের সাথে পৃথিবীর ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, এটা হলো 9 ইনটু r ডিভাইডেড বাই জি এর ভ্যালু, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ 9.8 ইনটু পৃথিবীর ব্যাসার্ধ r, এই আর কাটা, দেখি তো এটা কত আসে, ইনটু 9 ডিভাইডেড বাই 9.8 রুট ওভার অ্যান্সার 2.67। তাহলে VE প্রাইম ইকুয়ালস টু VE মানে পৃথিবীতে মুক্তিবেগ, পৃথিবীতে মুক্তিবেগ দেয়া আছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, পৃথিবীতে মুক্তিবেগ আমরা এটা একটু সাইডে লিখে রাখি, পৃথিবীতে মুক্তিবেগ VE সমান 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে 11.2 গুণন এই পুরো অ্যান্সার হচ্ছে 2.67, তাহলে এটা একটু গুণ করি, তাহলে এটা হচ্ছে 29.867, 29.867 কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ওই গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ। তাহলে এখন দেখি তো এটাকে মিটার পার সেকেন্ড করি, তাহলে তুলনা করতে সুবিধা হবে, কিলোমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড করার জন্য 1000 দ্বারা গুণ করব, তাহলে 29,866.67, 29,866.67 মিটার পার সেকেন্ড। এখন দেখ এটা হলো ওই গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ, আর ওই গ্রহের পৃষ্ঠ থেকে যে উপগ্রহটা নিক্ষেপ করা হয়েছে সেই উপগ্রহের বেগ কত দেখি তো, উপগ্রহের বেগ কত, v সমান সমান কত দেয়া আছে 2.5 গুণন 10 টু দি পাওয়ার 4, 2.5 গুণন 10 টু দি পাওয়ার 4। এখন দেখি যে এই বেগটা এই মুক্তি বেগের সাথে কিভাবে তুলনা করতে পারি, তাহলে VE প্রাইম ডিভাইডেড বাই রুট 2, দেখি এটা কত আসে, ডিভাইডেড বাই রুট 2, এটা হচ্ছে 21,118, তাহলে এটাকে যদি সাইন্টিফিক ফরম্যাটে নিয়ে আসি 2.11 ইনটু 10 টু দি পাওয়ার 4, তাহলে এটা হচ্ছে তোমার 29,866.67 ডিভাইডেড বাই রুট 2, এটা করলে আসে হচ্ছে 2.11 ইনটু 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখন দেখো কি ঘটনা ঘটতেছে, ওই বস্তুর যে বেগ সেটা অবশ্যই মুক্তি বেগের রুট 2 ভাগের 1 ভাগের থেকে কি বেশি, কিন্তু মুক্তি বেগের থেকে আবার কম। মুক্তি বেগকে যদি আমি হচ্ছে সাইন্টিফিক ফরম্যাটে নিয়ে যাই, তাহলে আসবে হচ্ছে 2.9 গুণন 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে ওই বস্তুর বেগটা মুক্তি বেগের থেকে কম, ওই গ্রহের পৃষ্ঠের মুক্তি বেগের থেকে কম, কিন্তু আবার কার থেকে বেশি, ওই গ্রহের পৃষ্ঠের মুক্তি বেগ এর রুট 2 ভাগের 1 ভাগের থেকে বেশি। তাহলে এরকম যেহেতু এরকম হয়েছে, অতএব কি হবে জানো, যদি এরকম ঘটনা ঘটে তাহলে হবে অধিবৃত্তাকার পথে পৃথিবীকে একটি ফোকাসে রেখে সে কি করতে পারবে, সরি উপবৃত্তাকার পথে পৃথিবীকে একটি ফোকাসে রেখে সে ঘুরতে থাকবে, হ্যাঁ উপবৃত্তাকার পথে। তাহলে উপগ্রহটি ওই গ্রহকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে, এটা হচ্ছে ওর পরিণতি। এখন অনেকে একটা ডাউট থাকে যে ভাইয়া তাহলে কখন উপবৃত্তাকার হবে, কখন কি, এটার একটা চার্ট বইয়ে আছে, তারপর আমি একটু শর্ট করে এখানে লিখে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটু জিনিসগুলো খেয়াল করো। কোন বস্তুর বেগ যদি মুক্তি বেগের রুট 2 ভাগের 1 ভাগের থেকে কি হয় কম হয়, তাহলে সে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, আবার পৃথিবীতে ফেরত আসবে, পৃথিবীতে ফিরে আসবে যদি বস্তুর বেগটা মুক্তি বেগের রুট 2 ভাগের 1 ভাগের থেকেও কম হয়, তাহলে বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে এবং পৃথিবীতে আবার ফেরত আসবে। আচ্ছা, যদি কোনো বস্তুর বেগ পৃথিবীর ওই গ্রহের বা পৃথিবীর মুক্তি বেগের রুট 2 ভাগের 1 ভাগের সমান হয়, তাহলে সে না সরি এটা তো উপবৃত্তাকার পথ, দুঃখিত, উপবৃত্তাকার পথ। আচ্ছা, এটা হবে বৃত্তাকার পথ, বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, আবার পৃথিবীতে ফেরত আসবে, পৃথিবীতে ফেরত আসবে। আচ্ছা, এবার যদি বস্তুর বেগটা এই যে মুক্তি বেগের কি বলে মুক্তি বেগের থেকে কম হয়,
কিন্তু মুক্তিবেগের √2 ভাগের 1 ভাগের থেকে বেশি হয়, তাহলে সে অধিবৃত্তাকার পথে পৃথিবীকে ফোকাসে রেখে ঘুরবে। পৃথিবীকে ফোকাসে রেখে ঘুরবে। এখানে কিন্তু সে আর ফেরত আসবে না। আবার যদি কোনো বস্তুর বেগ এরকম হয় যে মুক্তিবেগের সমান, এটা অধিবৃত্তাকার না, উপবৃত্তাকার, এই যে উপরে লেখা হয়েছে উপবৃত্তাকার, তাহলে এটা হবে হচ্ছে অধিবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে চলে যাবে, মানে পৃথিবীর মহাকাশের ক্ষেত্রের বাইরে চলে যাবে। যদি বস্তুর বেগটা মুক্তি বেগের থেকেও বেশি হয় তাহলে হচ্ছে পরাবৃত্তাকার পথে পৃথিবীর বাইরে চলে যাবে। পরাবৃত্তাকার পথে পৃথিবীর বাইরে চলে যাবে। এই সিকোয়েন্সটা মনে রাখার জন্য আমি একটা ছন্দ লিখে দিতে পারি, যদি তোমাদের ভালো লাগে তাহলে এটা পড়তে পারো। আমি এটাকে এভাবে মনে রাখি, বৃত্তের উপর অধিকার পাইলাম। তাহলে উপবৃত্তি থেকে আমরা মনে রাখতে পারো, প্রথমটাই হচ্ছে উপবৃত্তাকার, পরেরটা হচ্ছে বৃত্তি মানে বৃত্তাকার, উপর মানে আবার উপবৃত্তাকার, অধিকার মানে অধিবৃত্তাকার, পাইলাম মানে পরাবৃত্তাকার। তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখতে পারো। মুক্তিবেগের √2 ভাগের 1 ভাগের থেকে কম, সমান, বেশি, কিন্তু মুক্তিবেগের থেকে কম, মুক্তিবেগের সমান, মুক্তিবেগের থেকে বেশি। চাইলে তুমি এইভাবে এই সিকোয়েন্সটা মনে রাখতে পারো। তো আশা করি ময়মনসিংহ বোর্ড 2025 আসে এই কোশ্চেনটা তো বুঝতে পারছো, তার সাথে সাথে এই প্যাটার্নটাও তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।